নমস্কার। আমরা আজকে সুন্দরাম মাল্টিফ্যাক্টর ফান্ড নিয়ে একটু আলোচনা করব। এটা একটা ওপেন এন্ডেড ইকুইটি স্কিম, আর এর এনএফও মানে নতুন ফান্ড অফার বন্ধ হচ্ছে ১৬ জুলাই ২০২৫। আমাদের কাছে ফান্ড হাউসের কিছু তথ্য আছে, তো সেগুলোর ভিত্তিতেই আমরা কথা বলবো। বোঝার চেষ্টা করব যে এই মাল্টিফ্যাক্টর ব্যাপারটা ঠিক কি, মানে সাধারণ বিনিয়োগের থেকে কোথায় আলাদা, আর সুন্দরমের এই ফান্ডটা ঠিক কিভাবে কাজ করবে। কি বলেন? হ্যাঁ, ঠিক। শুরুতেই বলি, এই ফ্যাক্টর ইনভেস্টিং এটাকে না আমরা একটা অর্কেস্ট্রার মতো করে ভাবতে পারি। অর্কেস্ট্রা, আচ্ছা। হ্যাঁ, যেমন ধরুন অর্কেস্ট্রায় সুর, তাল, লয় সব মিলিয়ে একটা সুন্দর গান তৈরি হয়, তাই না? তেমনি শেয়ার বাজারেও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বা ফ্যাক্টর থাকে, মানে কোয়ালিটি, ভ্যালু, গ্রোথ, সাইজ, মোমেন্টাম, এইগুলো স্টকের রিটার্নে একটা বিশেষ প্রভাব ফেলে। বাহ, অর্কেস্ট্রার উপমাটা তো বেশ চমৎকার। তার মানে এই ফ্যাক্টরগুলোর ভিত্তিতেই স্টক বেছে পোর্টফোলিও বানানো, এটাই ফ্যাক্টর ইনভেস্টিং। একদম তাই। আর এখানেই এটা সাধারণ বিনিয়োগের থেকে একটু আলাদা হয়ে যায়। দেখুন, সাধারণত কি হয়, ফান্ড ম্যানেজার তার নিজের বিচার বুদ্ধি, অভিজ্ঞতা, বাজার বিশ্লেষণ এগুলোর উপর নির্ভর করেন। কিন্তু ফ্যাক্টর ইনভেস্টিং অনেক বেশি ডেটা নির্ভর, মানে একদম নিয়ম মেনে চলে। এর একটা বড় সুবিধা হলো মানবিক যে পক্ষপাতগুলো থাকে, মানে ধরুন সবাই কিনছে দেখে আমিও কিনি, হার্ড মেন্টালিটি যাকে বলে। হ্যাঁ হ্যাঁ, বা হয়তো পুরনো কোনো দাম মনে গেঁথে আছে, অ্যাঙ্করিং বায়াস। ঠিক। অ্যাঙ্করিং বায়াস এইগুলো এখানে কম হয়, কারণ পুরো ব্যাপারটা ডেটা আর নিয়মের উপর চলে। এই পক্ষপাত কমানোর বিষয়টা কিন্তু খুব জরুরি মনে হচ্ছে। আচ্ছা, এই ফ্যাক্টরগুলো যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন, যেমন ধরুন কোয়ালিটি ফ্যাক্টরটা কি? অবশ্যই, কোয়ালিটি মানে হলো সেই সব কোম্পানি যাদের আর্থিক অবস্থা খুব ভালো, মানে ধরুন আয় বেশ স্থিতিশীল, দেনা বা ঋণ কম, এই রকম আর কি, বেশ শক্তপোক্ত কোম্পানি। আচ্ছা, আর ভ্যালিউ? ভ্যালু খোঁজে সেই স্টকগুলো যাদের দাম বাজারের তুলনায় কম মনে হচ্ছে, মানে শেয়ারের যে আসল দাম হওয়া উচিত তার থেকে কম দামে পাওয়া যাচ্ছে। ওহো, মানে আন্ডার ভ্যালুড স্টক। হ্যাঁ, এটা আমরা অনেক সময় পিই বা পিবি রেশিও দেখে বোঝার চেষ্টা করি, মানে প্রাইস টু আর্নিংস বা প্রাইস টু বুক ভ্যালু, এই অনুপাতগুলো কম কিনা। বুঝেছি। আর গ্রোথ, মোমেন্টাম, সাইজ এগুলো? গ্রোথ মানে তো বোঝাই যাচ্ছে যে কোম্পানিগুলোর বিক্রি বা লাভ পরপর বেড়ে চলেছে। মোমেন্টাম একটু অন্যরকম, এটা দেখে কোন স্টকগুলো সম্প্রতি খুব ভালো পারফর্ম করছে, মানে একটা ধারণা আছে যে যারা জিতছে তারা হয়তো আরও কিছুদিন জিতবে, মানে উইনিং স্ট্রিক আর কি। অনেকটা তাই, স্বল্প মেয়াদের জন্য। আর সাইজ ফ্যাক্টরটা লার্জ ক্যাপ আর মিড ক্যাপ স্টকের মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে। স্থিতিশীলতা আর ঝুঁকির তুলনায় ভালো রিটার্নের জন্য এটা জরুরি। তার মানে এই ফ্যাক্টরগুলোর কনসেপ্ট তো বেশ পুরনো, নতুন কিছু নয়। একদমই নতুন নয়। দেখুন, সেই ১৯৬৪ সালের সিএপিএম মডেল, তারপর ৭০-৮০ দশকে সাইজ, ভ্যালু, লো ভলিটিলিটির প্রভাব নিয়ে গবেষণা, ১৯৯৩ সালের ফার্মা ফ্রেঞ্চের 3 ফ্যাক্টর মডেল তো খুবই গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন। আসলে কি বলুন তো, ভালো ফান্ড ম্যানেজাররা কিন্তু সবসময় এই বৈশিষ্ট্যগুলো বুঝেই বিনিয়োগ করতেন। এখন এর প্রয়োগটা আরও বেশি সিস্টেম্যাটিক হয়েছে, নিয়মমাফিক আর কি। বুঝলাম। কিন্তু একটা ফ্যাক্টরের উপর ভরসা না করে এই যে মাল্টিফ্যাক্টর, মানে একাধিক ফ্যাক্টর একসাথে ব্যবহার করা, এটা কেন জরুরি? ঠিক পয়েন্টটা ধরেছেন। কারণটা খুব সহজ। কোনো একটা ফ্যাক্টর কিন্তু সবসময় সেরা পারফর্ম করে না। বাজার এক এক সময় এক এক রকম থাকে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তো এক এক পরিস্থিতিতে এক একটা ফ্যাক্টর ভালো ফল দেয়। যেমন ২০১৬ থেকে ২০২৪-এর ডেটা যদি দেখেন, মোমেন্টাম আর ভ্যালু হয়তো সবচেয়ে বেশিবার টপে ছিল, কিন্তু প্রতি বছর লিডার কিন্তু বদলে গেছে। ও আচ্ছা। বেশ, শুধু একটাই ভরসা করলে ঝুঁকিটা বেশি হয়ে যায়। মাল্টি ফ্যাক্টর অ্যাপ্রোচ এই ঝুঁকিটা কমায়, বিভিন্ন মার্কেট সাইকেলে পোর্টফোলিওকে একটা স্থিতিশীলতা দেওয়ার চেষ্টা করে। বেশ ইন্টারেস্টিং। এবার একটু সুন্দরামের এই ফান্ডটার কথায় আসি। ওরা কিভাবে পোর্টফোলিওটা বানাচ্ছে? ওদের পদ্ধতিটা কি? ওদের পদ্ধতিটা বেশ স্ট্রাকচার্ড বা গোছানো। ওরা প্রথমে মার্কেট ক্যাপ অনুযায়ী প্রথম ২৫০টা কোম্পানি নেয়, এটাকে ওরা বলছে ওদের ইউনিভার্স। আচ্ছা, টপ 250, তারপর? এরপর এই ২৫০টা স্টকের মধ্যে থেকে প্রত্যেকটা ফ্যাক্টর, মানে মোমেন্টাম, ভ্যালু, কোয়ালিটি, গ্রোথ, সাইজ, এই সবগুলোর ভিত্তিতে স্টকগুলোকে র্যাঙ্ক করা হয়। র্যাঙ্কিং করা হয়, আচ্ছা। আর স্টক বাছাই? প্রত্যেকটা ফ্যাক্টর থেকে টপ ২৫টা স্টক আর সাইজ ফ্যাক্টরের ভিত্তিতে সেরা স্টকগুলো বাছা হয়। সব মিলিয়ে কিছু স্টক তো কমন থাকতে পারে, তাই ওভারল্যাপ বাদ দিয়ে প্রায় ৮৫টার মতো স্টকের একটা পোর্টফোলিও তৈরি হয়। ৮৫টা স্টক, ঠিক আছে। আর এটা কি নিয়মিত দেখাশোনা করা হয়, মানে রিব্যালেন্সিং? হ্যাঁ, প্রতি ৩ মাস অন্তর পোর্টফোলিওটা রিভিউ করা হয় আর প্রয়োজন অনুযায়ী রিব্যালেন্স করা হয়। মানে ধরুন কোনো স্টকের ওয়েট খুব বেড়ে বা কমে গেলে সেটাকে আগের অনুপাতে ফিরিয়ে আনা হয়।
এবার পারফরমেন্সের কথায় আসি। এই যে মডেল পোর্টফোলিওটা, এর ফল কেমন? কোনো ডেটা আছে কি? হ্যাঁ, ফান্ড হাউসের দেওয়া কিছু ডেটা আছে। অগস্ট 2015 থেকে মে 2025 পর্যন্ত ওদের মডেল পোর্টফোলিওর ডেটা বলছে যে এর রিটার্ন কিন্তু বাজারের সেরা পারফর্মিং ফ্যাক্টরগুলোর বেশ কাছাকাছি থেকেছে। শুধু তাই নয়, এটা মোমেন্টাম, কোয়ালিটি, গ্রোথ ফ্যাক্টরের আলাদা পারফরম্যান্স আর BSE 200 TRI ইন্ডেক্সকেও বিট করেছে। ও, বিট করেছে? হ্যাঁ, একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন 2015 সালে কেউ 1 কোটি টাকা এই মডেল পোর্টফোলিওতে রেখেছিলেন, মে 2025-এ সেটা বেড়ে প্রায় 5 কোটি টাকা হয়েছে। 5.5 কোটি। আর মার্কেটে, মানে ইন্ডেক্সে? ওই একই সময় BSE 200 ইন্ডেক্সে রাখলে সেটা বেড়ে হতো প্রায় 3 কোটি টাকা। বাহ, এটা তো বেশ বড় পার্থক্য। কিন্তু রিটার্নের সাথে তো ঝুঁকিও দেখতে হবে। রিস্কের দিকটা কেমন? খুব ভালো পয়েন্ট। রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, মানে ঝুঁকির তুলনায় প্রাপ্ত রিটার্ন, সেদিক থেকেও এই মডেল পোর্টফোলিও কিন্তু স্বতন্ত্র ফ্যাক্টরগুলোর চেয়ে এগিয়ে। এর মানটা 1.19 দেখাচ্ছে, যেটা কোয়ালিটি, ভ্যালিউ, গ্রোথ বা মোমেন্টামের স্বতন্ত্র মানের চেয়ে বেশি। মানে রিটার্ন পেতে গিয়ে ঝুঁকিটা তুলনামূলক কম নিতে হয়েছে। তার মানে স্টেবিলিটি বেশি? কিছুটা তাই বলা যায়। তাছাড়া 3 বছর বা 5 বছরের রোলিং রিটার্ন যদি দেখেন, মানে সময়ের সাথে সাথে ধারাবাহিকতা, তাহলেও এটার বেশিরভাগ সময় বেঞ্চমার্কে ছাড়িয়ে গেছে। আর যেহেতু অনেকগুলো ফ্যাক্টর আছে, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা কোরিলেশন কম, ফলে ডাইভার্সিফিকেশনটা ভালো হয়, ঝুঁকিটা ছড়িয়ে যায়। আর পোর্টফোলিওটা কি খুব বেশি ইন্ডেক্সের মতো, নাকি আলাদা? না, এখানেই মজা। পোর্টফোলিওটা মার্কেট অনুযায়ী সেক্টর বদলেছে, মানে ডাইনামিক সেক্টর রোটেশন হয়েছে। আর এর প্রায় 50% স্টক নাকি বেঞ্চমার্কেট থেকে আলাদা, মানে এর অ্যাক্টিভ শেয়ার বেশ হাই। এটা দেখাচ্ছে যে ফান্ডটা ইন্ডেক্সকে শুধু নকল করছে না, স্বাধীনভাবে চলছে। তার মানে সংক্ষেপে যদি বলি, সুন্দরমের এই মাল্টিফ্যাক্টর ফান্ডের মূল সুবিধাগুলো হলো একাধিক ফ্যাক্টরের মিশ্রণ, ঝুঁকি কমানোর চেষ্টা, বাজারের ওঠানামার সাথে মানিয়ে চলান, এইগুলো। একদম ভালো ডাইভার্সিফিকেশন, বিভিন্ন মার্কেট সাইকেলে ভালো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের সম্ভাবনা, বাজারের আপসাইডে অংশ নেওয়ার চেষ্টা, আর ডাউনসাইডে কিছুটা হলেও সুরক্ষা দেওয়া, আর কোনো একটা স্টকে বেশি কনসেন্ট্রেশন না থাকা, এগুলোই মূল আকর্ষণ। সব মিলিয়ে ফ্যাক্টর ইনভেস্টিং, বিশেষ করে এই মাল্টি ফ্যাক্টর অ্যাপ্রোচটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। কারণ এটা ডেটা আর নিয়মের উপর ভিত্তি করে চলে, একটা সিস্টেমেটিক ব্যাপার। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন জাগছে, যেহেতু এই মডেলগুলো মূলত ঐতিহাসিক ডেটা আর প্যাটার্নের উপর নির্ভর করে তৈরি, কি হবে যদি ভবিষ্যতের বাজার এমন কোনো দিকে যায় যা আগে কখনো দেখাই যায়নি? মানে এমন কোনো অপ্রত্যাশিত মোড় নিল যা অতীতের ডেটায় নেই, বা ধরুন সম্পূর্ণ নতুন কোনো ফ্যাক্টর প্রভাবশালী হয়ে উঠল, তখন এই নিয়মভিত্তিক মডেলগুলো সেই পরিবর্তনের সাথে কতটা মানিয়ে নিতে পারবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না? প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত এবং জরুরি। দেখুন, ইতিহাস তো ভবিষ্যতের গ্যারান্টি দেয় না, এটা আমরা সবাই জানি। তাই এই মডেলগুলোকে কিন্তু ক্রমাগত পরীক্ষা করতে হয়, উন্নত করতে হয়, দেখতে হয় তারা বাজারের নতুন পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারছে কিনা। এটা ফ্যাক্টর ইনভেস্টিংয়ের একটা চলমান চ্যালেঞ্জ বলতে পারেন।